খাগড়াছড়িতে সহিংসতার ঘটনায় ৩টি মামলা করেছে পুলিশ। স্বাভাবিক হয়ে আসছে জেলার পরিস্থিতি। সদর ও গুইমারায় ১৪৪ ধারা বহাল। ফেনীর দাগনভূঞায় বাস উল্টে ৩ জন নিহত, আহত বেশ কয়েকজন। নারায়ণগঞ্জে কাঁচপুর ব্রিজের সড়কে প্রাণ গেছে আরও ২ জনের। জুলাই অভ্যুত্থানে শহীদের নাম ব্যবহার করে আদালতে ভুয়া মামলা, ভুলে ভরা তথ্যে ২৫০ জন আসামি। তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে পুলিশ। ফ্যামিলির বাইরে অনেকে মামলাটাকে বাণিজ্য হিসেবে ব্যবহার করছে। ১৯ তারিখে আমাদের রাসেলের থানার সামনে কোনো গোলাগুলি হয়নি। রবিকুল নামে এটার আমি মনে করেন যে বলতে পারলাম না সঠিক। আমার ছেলের মামলার বাদে আমি নিজে বিহিত পূজা আর প্রতিমা বিসর্জনে আজ শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব। সকল অশুভ শক্তির বিনাশে ভক্তদের প্রার্থনা। বিদায় দিতে হবে, খুব কষ্ট লাগছে, তার ভিতরেও আমাদেরকে বিদায় দিতে হবে। মা অশুভ শক্তিকে বিনাশ করে শুভ শক্তির সূচনা করেন পৃথিবীতে। আমরা চাই দেশের সবাই যেন আমরা শান্তিতে বসবাস করতে পারি। আমন্ত্রণ সংবাদ সারা দেশে। আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, এবার বিস্তারিত খবর জানাবো। খাগড়াছড়ি সদর ও গুইমারায় সহিংসতার ঘটনায় ৩টি মামলা করেছে পুলিশ। ১৪৪ ধারা ভঙ্গ ও হামলা ভাঙচুরের ঘটনায় গতরাতে সদর থানায় একটি মামলা হয়। অন্যদিকে গুইমারায় ১৪৪ ধারা ভঙ্গ, হামলা, অগ্নিসংযোগ ও ৩ জনকে হত্যার ঘটনায় আলাদা ২টি মামলা করে পুলিশ। আসামিদের বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি। এদিকে খাগড়াছড়ির পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে, যদিও সদর ও গুইমারায় এখনো ১৪৪ ধারা বহাল রয়েছে। আগের তুলনায় শহরে মানুষ ও যান চলাচল বেড়েছে, খুলেছে দোকানপাট। সাজেকেও যাচ্ছেন পর্যটকরা। জেলা জুড়ে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের কয়েক স্তরের নিরাপত্তার পাশাপাশি চেকপোস্টে চলছে তল্লাশি। মারমা এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর সম্প্রতি উত্তপ্ত হয়ে ওঠে খাগড়াছড়ি। সেনাবাহিনী জানায়, ধর্ষণ ইস্যু পুঁজি করে পাহাড় অশান্ত করার পরিকল্পনা ছিল। পরিবার ভায়োলেশন এবং হামলা মামলার কারণে সদর থানাতে একটি মামলা হয়েছে, আর 2টা মামলা হয়েছে গুইমারা থানা, সেখানে একটি হত্যা মামলা হয়েছে। আর ওখানে পরিবার ভায়োলেশন করেছে, দোকানপাট বাড়িঘর ভাঙচুর করছে, আগুন দিয়েছে, এই রিলেটেড আরেকটি মামলা হয়েছে। দর্শক, এই বিষয়ে আরো জানবো। খাগড়াছড়িতে যেতে চাই আমার সহকর্মী শাহরিয়ার ইউনুস সেখানে রয়েছেন। শাহরিয়ার, মামলাগুলোতে আসামি কারা এবং কিছু জানতে পেরেছেন কিনা? শহরের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন আপনি? ইশরাত, খাগড়াছড়ি সদর ও গুইমারায়ের সহিংসতা, হামলা, ভাঙচুর ও হত্যার ঘটনায় 3টি মামলা দায়ের করা হয়েছে পুলিশের পক্ষ থেকে, এবং আমাদেরকে সেই বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ির পুলিশ সুপার মোহাম্মদ আরেফিন জুয়েল। তবে এই মামলার বিষয়ে জানালেও আসামি কতজনকে করা হয়েছে, কারণ নাম উল্লেখ করা হয়েছে কিনা, কিংবা অজ্ঞাত আর কতজন আসামি রয়েছে, সেই বিষয় নিয়ে এখনও বিস্তারিত জানা নেই। তারা বলছেন যে বিষয়টা আসলে অনেক বেশি তদন্ত করে দেখছেন, নজর রাখছেন এবং গোয়েন্দার নজরদারি রেখে আসলে তারা মামলার সার্বিক বিষয়গুলো তারা দেখছেন। এটি হচ্ছে মামলার বিষয়, সহিংসতার ঘটনায়। আরেকটি বিষয় হচ্ছে খাগড়াছড়িতে যদি জনজীবনের কথা বলি, তাহলে পরিস্থিতির বেশ একটু উন্নতি হয়েছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। আজকে সাপ্তাহিক হাটবারের দিনে আমরা দেখতে পাচ্ছি সড়কে যেমন সড়কে ব্যস্ততা বেড়েছে, মানুষের মধ্যেও কর্মব্যস্ততা বেড়েছে, দোকানপাট খুলতে শুরু করেছে, প্রান্তিক জনগোষ্ঠীর লোকজন হাট বাজারে উৎপাদিত কৃষি পণ্য নিয়ে বিক্রি কিনে করছেন এবং তাদের বেশ সরব একটি উপস্থিতিও আমরা দেখতে পাচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন যে এটি খাগড়াছড়ি জেলা শহরের প্রাণ কেন্দ্র। এখানে দেখছেন যে বৃষ্টির মধ্যেও যানবাহনের চলাচলের যেমন একটি বেশ ভিড় দেখতে পাচ্ছি, তেমনি করে মানুষের উপস্থিতিও কিন্তু একেবারে ছিল উল্লেখ করার মতো। সবকিছু যদি মিলিয়ে বলি তাহলে খাগড়াছড়ির পরিস্থিতি বেশ উন্নতি হয়েছে, মানুষের মধ্যে স্বস্তি ফিরতে শুরু করেছে এবং খাগড়াছড়ি থেকে দূরপাল্লা রুটের সব ধরনের পরিবহন ছেড়ে যাচ্ছে এবং পর্যটকরাও কিন্তু খাগড়াছড়ি এবং রাঙামাটির সাজেকে আসা যাওয়া করছে, সেটা আমরা দেখতে পেয়েছি। ইশরাত, ধন্যবাদ আপনাকে শাহরিয়ার। ফেনী ও নারায়ণগঞ্জের সড়ক দুর্ঘটনায় ঝরল 5 জনের প্রাণ। আহত হয়েছেন অন্তত 8 জন।
সকালে ফেনী নোয়াখালী সড়কের সিলোনিয়া বাজার এলাকায় সুগন্ধা পরিবহনের একটি বাস উল্টে যায়। হাইওয়ে পুলিশ জানায়, ফেনী থেকে বাসটি নোয়াখালী যাচ্ছিল। সিলোনিয়া বাজার পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে বাসটি উল্টে যায়। গুরুতর আহত অবস্থায় কয়েকজনকে হাসপাতালে নেওয়া হলে ৩ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। খবর পেয়ে দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করেছে পুলিশ। নারায়ণগঞ্জে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে গাড়ি চাপায় 2 জন নিহত হয়েছেন। ভোরে কাঁচপুর ব্রিজে এই দুর্ঘটনা হয়। স্থানীয়রা জানায়, রাস্তায় বিকল হয়ে পড়া একটি ট্রাককে টেনে নিয়ে যাচ্ছিল আরেকটি ট্রাক। পথে উদ্ধারকারী ট্রাকও বিকল হয়ে পড়লে চালক 2 জন রাস্তায় অন্য গাড়ির অপেক্ষা করছিলেন। সময় দ্রুতগামী একটি গাড়ি তাদেরকে চাপা দিয়ে চলে যায়। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ 2টি উদ্ধার করে মর্গে পাঠায়। আবারও জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদের নাম ব্যবহার করে আদালতে মামলা করেছে একটি চক্র, যেখানে ভুলে ভরা তথ্যে আসামি করা হয় 252 জনকে। তবে পুলিশ বলছে, তদন্ত করে প্রতিবেদন দেওয়া হয়েছে আদালতে। গেল বছর ছাত্র জনতার আন্দোলনে সাভারে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারায় 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী সায়েদ মাহমুদ খান। ছেলে হত্যার বিচার চেয়ে সে সময় সাভার মডেল থানায় মামলা করেন বাবা বাহাদুর খান। সেই মামলার তদন্ত চলছে এখনো। বছর পার হলেও দেখা যায় সায়েদের নাম ব্যবহার করে আরেকটি মামলা হয়েছে ঢাকার আদালতে, যেখানে মামলার বাদী রফিকুল ইসলাম নিজেকে পরিচয় দেন সচেতন নাগরিক হিসেবে। তবে সায়েদের পরিবার কিংবা গ্রামের কেউই চেনেন না বাদী রফিকুলকে। রফিকুল নামে এটার আমি মনে করেন যে বলতে পারলাম না সঠিক। এটা না, আমার ছেলের মামলার বাদে আমি নিজে, আমার ছেলের মামলা নিজে আমি বাদী। আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মামলা ওটাও আমি বাদী নিজে, আর সাভারে যে মামলা হয়েছে এটাও আমি নিজে। আদালতে দাখিল করা মামলার বিবরণীও ভুলে ভরা। সায়েদ মাহমুদ 20 জুলাই বিকেলের সাভারের গুলিবিদ্ধ হয়ে মারা গেলেও অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে 19 জুলাই। ঘটনাস্থল দেখানো হয়েছে আশুলিয়া থানার সামনে। অথচ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কিংবা স্থানীয় কারো কাছে নেই এমন কোনো তথ্য। 19 তারিখে আমাদের আশুলিয়া থানার সামনে কোনো গোলাগুলি হয়নি। 19 জুলাই ছোটখাটো আন্দোলন মিছিল হয়েছে বাইরে, কোনো মৃত্যুর ঘটনা ঘটছে না। ফ্যামিলির বাইরে অনেকে মামলাটাকে বাণিজ্য হিসেবে ব্যবহার করছে। একজনের মামলা আরেকজন দিচ্ছে, মিথ্যা মামলা দিচ্ছে। তবে পুলিশ বলছে, আদালতের নির্দেশে একটি প্রতিবেদন দেওয়া হয়েছে। 19 তারিখে তারা অভিযোগ দিয়েছে, কিন্তু আসলে এই অভিযোগের ঘটনা তো সাভার থানায়, আমার থানায় নয়। এই জন্য আমি ওইভাবে অভিযোগটা তদন্ত করে পাইনি। একজন শহীদকে নিয়ে এমন প্রতারণায় ক্ষুব্ধ সায়েদ মাহমুদের গ্রামের বাড়ি মানিকগঞ্জের সিংগাইর থানার ধল্লা এলাকার মানুষ। ছেলে গেছে আমার জায়গায় বলছে, আমি বুঝতেছি। আমার কথা হচ্ছে, আমার ছেলের জন্য যেন ভালো মানুষ, কোনো ভালো মানুষ যাতে নাকি ইতি না পড়ে। মাহফুজুর রহমান নিপু, যমুনা নিউজ, সাভার। শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী আজ। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের আনুষ্ঠানিকতা। মণ্ডপে মণ্ডপে বাজছে বিদায়ের সুর। বিকেলে বিসর্জনের মাধ্যমে মর্তে কন্যা রূপে আসা উমা ফিরে যাবেন কৈলাসে। 5 দিন ব্যাপী শারদীয় উৎসবের জন্য অপেক্ষা করতে হবে আরও একটি বছর। বিদায়ের আগে সকল অশুভ শক্তির বিনাশে প্রার্থনা সবার কণ্ঠে। বিজয়া দশমীর সবচেয়ে বড় আকর্ষণ সিঁদুর খেলা। তেল সিঁদুরে দেবীকে রাঙিয়ে শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করেন পুণ্যার্থীরা। দিনের শুরুতে ঘট ও দর্পণ বিসর্জন করেন ভক্ত অনুরাগীরা। শাস্ত্রমতে এবার দেবী দুর্গা গজে চড়ে এসেছিলেন স্বর্গলোক থেকে। মর্তলোক থেকে ফিরবেন দোলা বা পালকিতে চড়ে। দর্শক, বিজয়া দশমীর খবরগুলো জানার চেষ্টা করব, মণ্ডপে মণ্ডপে যাওয়ার চেষ্টা করব। খুলনা এবং সিলেট থেকে আমার সাথে যুক্ত আছেন আমার সহকর্মীরা। শুরুতেই যেতে চাই, আমার সহকর্মী রয়েছেন প্রবীর বিশ্বাস খুলনায়। প্রবীর, বিজয়া দশমীর শুভেচ্ছা আপনাকে। এখন মণ্ডপে কি আনুষ্ঠানিকতা চলছে, সিঁদুর খেলা কি চলছে কিনা জানাবেন। মণ্ডপে একেবারে শেষ সময় কিছু আনুষ্ঠানিকতা থাকে। ইশরাত, আপনি জানেন যে দশমীর বিহিত পূজা শেষেই দেবীকে মঙ্গল যাত্রা করানো হয় এবং এই মঙ্গল যাত্রার মধ্য দিয়ে এক ধরনের দেবীকে বিদায় জানানো হয় এবং বিদায়ের পরেই মন্দিরে মন্দিরে সিঁদুর খেলা, সেটি খুলনাতে
বেলা 2টা থেকে হয়তো শুরু হবে বিভিন্ন মন্দিরে। কারণ জানেন যে সধবা নারী যারা থাকে তারা দেবীর কপালে একটি সিঁদুর দান করে নিজের সিঁদুরের অক্ষয়তা কামনা করেন, যাতে নিজের সিঁদুর অক্ষয় থাকে, স্বামী সন্তান নিয়ে যাতে সুখে থাকেন। মন্দিরে যে সমস্ত দর্শনার্থী দেখতে পাচ্ছেন, আমরা একটু এমন একজনের সঙ্গে কথা বলবো যে দেবী তো আর চলে যাবেন, দেবীর কাছে কি আশীর্বাদ চেয়ে রাখলেন এবং দেবী আরও একটি বছর আসবে, কি প্রত্যাশা করেন? হ্যাঁ, আমরা মনের সমস্ত ব্যক্তিগত আন্তরিকতা দিয়ে আমরা মাকে আরাধনা করেছি। কতটুকু দিতে পেরেছি সেটা আমরা জানি না, মায়ের সেটা ভালো বলতে পারেন। যদিও মা দোলায় যাচ্ছেন, আমরা সবাই হয়তো ভীত সন্ত্রস্ত, কিন্তু না, আমরা মায়ের কাছে আশা করি যে আমাদের সুজলা সুফলা শস্য শ্যামলা বসুন্ধরা উপহার দিক এবং আমাদের সবাই রোগমুক্তি হোক, আমরা আমাদের পরিবার পরিজন নিয়ে ভালো থাকি এবং মায়ের কাছে যে সিঁদুরদানের মাধ্যমে যেটা সে অনুভূতিটা যেন যতদিন বেঁচে থাকে আমার এই শীতেতে যেন সিঁদুর উজ্জ্বল থাকে, জল জল করতে থাকে এবং এই সিঁদুরের মর্যাদা যেন আমি রাখতে পারি। অনেক ধন্যবাদ আপনাকে। ঈর্ষাতে আমরা শুনছিলাম। তবে মমতাময়ী দেবী দুর্গা, কল্যাণময়ী দেবী দুর্গা, তিনি যে শ্বশুরালয় থেকে পিতৃলয়ে আসেন, এটি আবহমান কাল থেকে বাংলার সংস্কৃতি। বাঙালির বাড়িতে যেমন কন্যা সন্তান এলে খুশি হয়, চলে গেলে সেই বিষাদ, তেমন একটি আবহ চলে আসছে। এরই মধ্য দিয়ে আসা যাওয়া, দেবী চলে যাবেন, আবার একটি বছর পর তার ভক্তরা অপেক্ষা করবে তার পূজার জন্য, তার স্মরণের জন্য, তার কাছে আবারও পুনরায় মঙ্গল কামনার জন্য। ইশরাত, অনেক ধন্যবাদ আপনাকে প্রবীর। দর্শক, এবার যেতে চাই সিলেটে। আমার সহকর্মী নাবিল হোসেন আমার সাথে যুক্ত আছেন, দেখতে পাচ্ছি আমরা। নাবিল, মণ্ডপে তো এখন দেবীর বিদায়ের সুর, প্রতিমা বিসর্জন শুরু হবে কখন থেকে এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন আপনি? ইসরাত, প্রথমে আসলে বিজয়া দশমীর শুভেচ্ছা। আমি এই মুহূর্তে আছি সিলেট রামকৃষ্ণ মিশন যে মণ্ডপ, এবং সকাল থেকে আমরা মণ্ডপগুলোতে যেটি দেখেছি সেটি হচ্ছে যে বিষাদের সুর, কারণ মা আবারও ফিরে যাচ্ছেন কৈলাসে এবং যে আনন্দ আসলে উৎসব নিয়ে তিনি এসেছিলেন তিনি ফিরে যাচ্ছেন আজকে। ফলে যারা ভক্ত অনুরাগী আছেন, যারা আসলে পুণ্যার্থীরা আছেন, তাদের মধ্যে বিষাদের সুরই আমরা দেখতে পাচ্ছি। এবং এই মুহূর্তে আমরা যে রামকৃষ্ণ মিশনে আছি, সকাল থেকেই মূলত এখানে আসলে সিঁদুর খেলা চলছে এবং সেই সিঁদুর খেলায় যারা বিশেষ করে বিবাহিত যারা নারীরা আছেন, তারা আসলে স্বামীর দীর্ঘায়ু কামনা করে মায়ের চরণে সিঁদুর লাগিয়ে সেটি আসলে তারা সিঁদুর খেলায় মেতে উঠেছেন। সেই সিঁদুর খেলার মেতে ওঠার পাশাপাশি তাদের চোখে মুখে আমরা বিষাদের আসলে ছায়া দেখতে পেরেছি। তবে তারাও যেটি বলছেন যে এটি শুধু আসলে বিদায় নয়, আসছে বছর আবারও মা সেই আনন্দ উৎসব নিয়ে আসবেন, সেই প্রত্যাশাটুকু তারা রাখছেন। পাশাপাশি যে তারা যে প্রার্থনা করছেন সেটি হচ্ছে সারা বিশ্বে যত ধরনের আসলে বিশৃঙ্খলা আছে, যত ধরনের অশান্তি আছে, সব অশান্তি যাতে মা আসলে সারিয়ে তুলেন এবং পৃথিবী জুড়ে যাতে শান্তি প্রতিষ্ঠিত হয়, সুখ প্রতিষ্ঠিত হয়, সেই প্রার্থনাটুকু তারা করছেন। এবং পাশাপাশি আরেকটি বিষয় বলছেন যে এই যে আসলে আজকে দেবীকে নিরঞ্জন করা হবে, সেই নিরঞ্জনের মধ্য দিয়ে শুধু দেবী নিরঞ্জন নয়, নিজেদের মনের মধ্যে যত অশান্তি আছে, যত অসুস্থ চিন্তা আছে, সবগুলো যদি তারা আজকে নিরঞ্জন দেবেন, সেই কামনাটুকু তার কথা বলছেন। ইসরাত, অনেক ধন্যবাদ আপনাকে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় একই এলাকায় মাদ্রাসা, মন্দির, কবরস্থান ও শ্মশান, যুগ যুগ ধরে নির্বিঘ্নে নিজস্ব ধর্মীয় আচার পালন করেন সবাই। একে অপরের উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে কাঁধে কাঁধ মিলিয়ে কাজও করেন। সম্প্রীতির বাঁধনে মুগ্ধ সকলেই। স্থানীয়দের এই ভ্রাতৃত্বের বন্ধনের প্রশংসা করেছে আইনশৃঙ্খলা বাহিনীও। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার রাধানগর গ্রামের একই আঙিনায় দাঁড়িয়ে আছে মাদ্রাসা, মন্দির, আর অপর আঙিনায় কবরস্থান ও শ্মশান। দুই ধর্মের এমন মেলবন্ধন প্রতিনিয়তই বহন করে চলছে ঐক্যের বার্তা। শহরের টেকনিক্যাল ইসলামিয়া মাদ্রাসার পাশেই আখাউড়া রাধা মাধব কেন্দ্রীয় মন্দির। দুর্গোৎসব ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের উৎসবের আনুষ্ঠানিকতার পাশাপাশি মাদ্রাসায় চলে পাঠদান। কবরস্থান আর শ্মশানের কাছাকাছি অবস্থানেও কেউই একে অপরের ধর্মীয় রীতিনীতি পালনে হস্তক্ষেপ করে না। বছরের পর বছর ধরে এখানকার মানুষ এভাবেই সৌহার্দ্য বজায় রেখে চলছে। আখাউড়াতে হিন্দু এবং মুসলমানের মধ্যে যে সম্প্রীতি, এটা যুগ যুগ ধরে চলে আসছে, এখনো বিদ্যমান আছে। এটা একটা ইতিহাস যে আখাউড়াতে এক দেয়ালের এই পাশে, উত্তর পাশে আখাউড়া টেকনিক্যাল ইসলামী আলিম মাদ্রাসা, আমাদের মাদ্রাসা, এবং অপর পাশেই আমাদের হিন্দু ভাইদের মন্দির। যে কোনো আমাদের উৎসব হোক, পূজা হোক, আমরা সম্মিলিতভাবে আমরা সবাই মিলেই করি। আমরা আমাদের দৈনন্দিন কার্যক্রম ক্লাস পরিচালনা করি এবং তারা পূজা অর্চনা করে আসছে। যুগ যুগ ধরেই আমরা আমাদের কার্যক্রম, যার যার কার্যক্রম চালিয়ে যাচ্ছি।
নির্বিঘ্নে পূজা উদযাপনে নিরাপত্তা নিশ্চিতে কাজ করে চলছে আইন শৃঙ্খলা বাহিনীও। স্থানীয়দের মধ্যে থাকা সম্প্রীতির প্রশংসা করেছেন তারাও। এখানে এখন পর্যন্ত কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং সামনেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না বলে আমি আশা করি। এখানে খুব অসাম্প্রদায়িকতা অনুযায়ী সবাই বসবাস করছে এবং সকলের মধ্যে খুব চমৎকার একটি মেলবন্ধন রয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার রাধানগর গ্রাম যেন ধর্মীয় ভেদাভেদ ভুলে শান্তি ও ভ্রাতৃত্বের বন্ধনের এক অনন্য দৃষ্টান্ত। আফরোজা লামিয়া, যমুনা নিউজ। 2 ঘন্টার বৃষ্টিতে চট্টগ্রামের নিচু এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এ বিষয়ে আরো জানবো, সহকর্মী শহীদুল সুমন সেখানে রয়েছেন, সেখানকার খবর রাখছেন। সুমন, কোন কোন এলাকায় পানি জমেছে সেই খবরগুলো আপনার কাছে আছে কিনা এবং ভুক্তভোগীরা কি বলছেন সেখানকার সার্বিক অবস্থা জানাবেন। ইশরাত, আমি এই মুহূর্তে রয়েছে কাতালগঞ্জ এলাকায়। এখানে আসলে সকাল থেকে যেহেতু বৃষ্টি হচ্ছে, ফলে এই নিচু জায়গাটি এটি আসলে এই যে জলাবদ্ধতা সেটি আসলে নতুন কিছু নয়। এটি আসলে চট্টগ্রাম শহরে পানি বৃষ্টি হলেই এই জায়গাটিতে আসলে পানি জমে যায়। তবে আমরা এর পাশাপাশি নগরীর চকবাজার, জিসি এবং আগ্রাবাদ এলাকায় আসলে নিচু এলাকায় এসব এলাকার নিচু এলাকাগুলোতে বেশ কয়েকটি জায়গায় পানি জমতে দেখেছি। তবে কোথাও কোথাও কিন্তু পানি ঘন্টা খানেকের মধ্যে আবার নেমে যায়। ফলে এই যে সাধারণ মানুষের ভোগান্তি সেটি হচ্ছে যেখানে পানি জমে রয়েছে শুধুমাত্র সেখানেই সাধারণ মানুষের কিছুটা ভোগান্তি হলো। অন্যান্য জায়গায় যেহেতু পানি নেমে গিয়েছে সেখানে ভোগান্তি আসলে কিছুটা কমে এসেছে। যদিও এখন পুজোর ছুটি, স্কুল কলেজ কিংবা অফিস সবই বন্ধ রয়েছে, ফলে অন্যান্য স্বাভাবিক দিনের তুলনায় যে ভোগান্তি সেটা কিছুটা কমে এসেছে। আমরা একটু কথা বলতে চাই, কি অবস্থা বলেন তো, পানির কারণে আপনাদের অসুবিধাটা কেমন? যে পানির কারণে বাড়া নাই, আপনার মনে করেন সব বন্ধ তো সমস্যা আছি। সকালে বাড়িয়েছি আবার 300 হয়েছে। পানি কেমন? পানি আছে মোটামুটি, এখনো বেশি বাড়ে নাই। আর বৃষ্টি যদি বাড়ে তাহলে আরো বাড়বো আর কি। শুনছিলেন যে সামান্য বৃষ্টিতে এখানে জলাবদ্ধতা তৈরি হয়েছে, তবে তারা বলছেন যে বৃষ্টি আরো বেশি বাড়লে সেক্ষেত্রে পানিও আরো কিছুটা বাড়বে। তবে সাধারণ যারা নগরবাসী রয়েছেন তাদের একটি ক্ষোভের জায়গা হলো দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ চলছে, তবে তারা বলছেন যে পুরোপুরি তারা সুফল পাচ্ছে না। তবে সিটি কর্পোরেশন সিডি এর পক্ষ থেকে যেটি জানাচ্ছে 14,000 কোটি টাকা ব্যয়ে যে মেঘা প্রকল্পের কাজ চলছে সেটি পুরোপুরি শেষ হলে ভোগান্তি আসলে কিছুটা কমে আসবে। ধন্যবাদ আপনাকে সুমন। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।